একদম ঠিক ধরেছো। তোমাদেরও যদি পর্যায় সারণী চ্যাপ্টারটা ভয় লেগে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। পর্যায় সারণী আজকে তোমাদের জলের মতো সহজ করে আমি বুঝিয়ে দেবো এই ভিডিওতে। প্রথমেই বলে দিই পর্যায় সারণী থেকে কত নাম্বার থাকে। দেখো, পর্যায় সারণী থেকে এমসিকিউ থাকে একটা, ভিএসএ থাকে একটা, এসএ একটা থাকে, অর্থাৎ এসএ মানে কি এসএ কিউ, এলএ লং আনসার টাইপ কোশ্চেন থাকে একটা, এবং টোটাল থাকে কিন্তু 7 নাম্বার। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন একটা থাকে যেটা তোমাদের ঠিক মারতে হয়, যেটা ভিএসএ অর্থাৎ এক কথায় উত্তর সেটা থেকে একটা, এসএ কিউ অর্থাৎ 2 নাম্বারের জন্য একটা লিখতে হয়, এবং 3 নাম্বারের জন্য লং আনসার টাইপ কোশ্চেন হিসেবে একটা লিখতে হয়। টোটাল 7 নাম্বার থাকে। এটা যেমন তোমাদের ফার্স্ট ইউনিটে থাকে, তার পাশাপাশি টেস্টেও কিন্তু একই নিয়ম ফলো করা হয়। ঠিক আছে, তাহলে চলো পর্যায় সারণী চ্যাপ্টারটা খুবই সহজভাবে তোমাদের সরল ভাষায়, অর্থাৎ তোমরা যেভাবে বুঝতে পছন্দ করো সেই ভাষাতে শিখবো। ঠিক আছে, পর্যায় সারণীতে আমরা প্রথমেই জানবো যে পর্যায় সারণী অ্যাকচুয়াল কি। ঠিক আছে, পর্যায় সারণী অ্যাকচুয়াল কি বলতো? পর্যায় সারণী হচ্ছে কি, আমাদের এই প্রকৃতিতে প্রায় 118টি মৌল রয়েছে। ঠিক আছে, কতগুলো বলতো? 118টি মৌল রয়েছে। এইবার এই 118টি মৌলের ভিতরে 92টি মৌল, কতগুলো মৌল? 92টি মৌল। এই যে 92টি মৌল, এই 92টি মৌল হচ্ছে প্রাকৃতিক। ঠিক আছে, কেমন বলতো? প্রাকৃতিক। প্রাকৃতিক মানে কি? এই যে 92টা মৌল, এই 92টা মৌল আমাদের কি হয়, পরিবেশে উপস্থিত থাকে। তবে বাকি যে মৌলগুলো রয়েছে, অর্থাৎ 118র মধ্যে 92টা ছাড়া যে বাকি মৌলগুলো রয়েছে, সেই বাকি মৌলগুলো কিন্তু প্রকৃতিতে সরাসরি পাওয়া যেত না। বুঝলে, প্রকৃতিতে সরাসরি পাওয়া যেত না। সেক্ষেত্রে এই বাকি মৌলগুলো কি করে, কৃত্রিমভাবে তৈরি করা হয়। ভালো কথা। এবার এই যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোকে যদি আমাদের জানতে হতো তাহলে ইন্ডিভিজুয়ালি জানতে হতো। অর্থাৎ ধরো আমি অক্সিজেন সম্পর্কে জানছি, আবার নাইট্রোজেন সম্পর্কে যাচ্ছি, আবার হাইড্রোজেন সম্পর্কে জানছি, আবার আবার কি বলবো, আবার ধরো সোডিয়াম সম্পর্কে জানছি, ক্লোরিন সম্পর্কে জানছি, এইভাবে জানতে হতো আলাদা আলাদা ভাবে। কিন্তু এখন বর্তমানে সেটার দরকার হয় না। কেন দরকার হয় না? পর্যায় সারণী কিন্তু তৈরি করা হয়েছে। এবার পর্যায় সারণী আসলে কি? পর্যায় সারণী আসলে হচ্ছে এই যে মৌলগুলো রয়েছে, এই যে মৌলগুলো, এদের যে ধর্মগুলো রয়েছে, অর্থাৎ ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, সেই ধর্মগুলোকে একটা সারণীর মাধ্যমে, অর্থাৎ একটা শ্রেণীর মাধ্যমে কিন্তু এমন তৈরি করে দেওয়া হয়েছে। মানে ধরো অক্সিজেন সম্পর্কে তুমি জানলে, তাহলে অক্সিজেনের বৈশিষ্ট্যগুলো তোমার জানা হলো। এখন এই অক্সিজেনেরই বৈশিষ্ট্য সম্পন্ন আরো যে একাধিক মানে মৌলগুলো রয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু তুমি জানতে পারবে। বুঝতে পারলে? এর মানে কি? এর মানে আমি তোমাদের একটা কাজ করি, তোমাদের স্ক্রিনের উপর পর্যায় সারণীটা শো করাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। কারণ কি হবে, পর্যায় সারণীটা যদি স্ক্রিনে শো করাই তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কলাম এবং রো সহ পর্যায় সারণী রয়েছে। অ্যাকচুয়ালি পর্যায় সারণীটা এরকম রয়েছে, কিরকম বলো তো? এরকম রয়েছে। এখানে ঘর কম বেশি রয়েছে, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি বলতো, এরকম একটা পর্যায় সারণী কিন্তু রয়েছে। এবার এই যে পর্যায় সারণীতে এইভাবে রো আকারে আর এইভাবে কলাম আকারে, এইভাবে কলাম আকারে, এইভাবে রো আকারে তোমাদের কিন্তু মৌলগুলোকে উল্লেখ করা রয়েছে। এবার তার মধ্যে ধরো প্রথম মৌলটা অক্সিজেন রয়েছে, এটা ধরে নিচ্ছে, এটা কিন্তু বাস্তবে না। ধরো অক্সিজেন রয়েছে। এবার এই অক্সিজেন সম্পর্কে তুমি যখন জানতে পারবে, তখন কি হবে, অক্সিজেনের আন্ডারে যতগুলো মৌল রয়েছে সেই সম্পর্কে তুমি জেনে যাবে। আবার ধরো এখানে নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেনের মধ্যে এই রোতে যতগুলো মৌল রয়েছে সেই মৌল সম্পর্কে তুমি জেনে যাবে। বিজ্ঞানীরা এইটা আবিষ্কার করার নেশায়, অর্থাৎ কোন মৌলের সাথে কোন মৌলের ধর্মের সাদৃশ্যতা রয়েছে, এইটা বের করার নেশায় পর্যায় সারণী কিন্তু আবিষ্কার করে ফেলেন। এবার এই পর্যায় সারণী আবিষ্কার করার আগে মৌলগুলোকে নিয়ে যখন তারা শ্রেণী বিভাগ করছিল, তখন তারা কি করছিল, অ্যাকচুয়ালি মানে তোমার হয় না, যে কি বলে, ধাতু অধাতু, সেই ধাতু অধাতুর ভিত্তিতে কিন্তু মৌলগুলোকে শ্রেণীবিভাগ করতে শুরু করে। অর্থাৎ মৌল যেটা রয়েছে সেই মৌলকে তারা কি করে, বলে যে দুভাগ, একটা হচ্ছে অধাতু আর একটা কিনা, আর একটা হচ্ছে ধাতু। তারা এই হিসাবে শ্রেণীবিভাগ করে, কিন্তু এই হিসাবে শ্রেণীবিভাগ করে দেখে যে এইভাবে শ্রেণীবিভাগ করাটা বৃথা। অর্থাৎ ধাতু অধাতু হিসাবে মৌলকে শ্রেণীবিভাগ করলে তেমন কোনো ধর্মের সাদৃশ্যতা আসে না। ঠিক আছে, তাই তারা দেখে এটা করা দরকার নেই। তখন এই সব যখন চলছে, এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয় ডাল্টন। কে না? ডাল্টন। ঠিক আছে, এই যে ডাল্টন, এই ডাল্টন কি করে, পরমাণুর যে ক্রমাঙ্ক, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বলবো না, পরমাণুর যে ভর, এই পরমাণুর ভর সংক্রান্ত কিছু আলোচনা দেয়। মানে কি, ওই যে দেখলাম না, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে এদের ভর নিয়ে সে দেখায় যে এর ভর কি হবে, এর ভর কি হবে। এই ভর নিয়ে সে কিন্তু একটা আবিষ্কার দেখায় ডাল্টন। এবার যখন এদের ভর নিয়ে আবিষ্কার শুরু হয়, তখন কি হয় যে না, এই ভরের ভিত্তি করে তারা কি করে, এই মৌলগুলোর রাসায়নিক এবং ভৌত ধর্মগুলোকে চিহ্নিতকরণ করার চেষ্টা করে। অর্থাৎ তারা ভাবে যে এই ভরের ভিত্তি করেই কোনো একটা মৌল, তার কিন্তু যে ধর্মগুলো রয়েছে সেগুলো বের করা যেতে পারে। ঠিক আছে, এই হিসাবে তাদের কাজবাজ শুরু হয়। তবে এই যে পরমাণুর যে ভর, তার উপর ভিত্তি করে প্রথমে একদম ফার্স্ট দুটো সূত্র, মানে দুজন ব্যক্তি, তারা কিন্তু তোমার কি করে বলো তো, শুরু করে,
তোমাদের পর্যবেক্ষণ শুরু করে। তার মধ্যে আমাদের প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কিনা ডোবের আইন। ডোবে, দেখি তো কি আছে, ডোবে রাইন, ঠিক আছে? তো ভুল হলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ডোবে রাইন, সেই ডোবে রাইনের ত্রয়ী সূত্র, এটা কিন্তু তোমরা বইয়ে অবশ্যই পেয়ে যাবে। এই ডোবের আইনের ত্রয়ী সূত্র অবশ্যই পেয়ে যাবে, কোশ্চেন হিসাবে 2 নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে যে ডোবের আইনের ত্রয়ী সূত্রটি লেখো। এবার আমরা কোশ্চেনের থেকে আগে জিনিসটা বোঝার চেষ্টা করি, পরে কোশ্চেন কি আসবে সেটা জানবো। ডোবের আইনের ত্রয়ী সূত্র, অ্যাকচুয়ালি ডোবের আইন সে আবিষ্কার করে দেখায় কি বলতো? ডোবের আইন এইটা আবিষ্কার করে দেখায় যে আমরা যদি পরপর 3টে মৌল নিই, 3টে মৌল কিরকম হিসাবে নেব? এরকম হিসাবে নেব যে তাদের যে মৌলগুলো রয়েছে তারা এক একটি শ্রেণী গঠন করছে, ঠিক আছে? পারমাণবিক ভরের ক্রম অনুসারে যদি সাজানো হয় তাহলে তারা একটা শ্রেণী গঠন করছে। মানে এরকম দেখো, ধরো লিথিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে আর পটাশিয়াম রয়েছে। জাস্ট এক্সাম্পল আগে ধরে নিলাম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, যদি আধুনিক পর্যায় সারণী দেখো সেখানে দেখবে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম একই শ্রেণীতে অবস্থান করছে, ঠিক আছে? তো যাই হোক, একই শ্রেণীতে, সে বলছে একই শ্রেণীতে অবস্থিত যে মৌলগুলো রয়েছে, অ্যাকচুয়ালি শ্রেণী কিন্তু আবিষ্কার হয়নি, সে জাস্ট বলছে যে মানে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, সেই সময় তো শ্রেণী আবিষ্কার হয়নি, তাহলে সে কিভাবে বললো একই শ্রেণীতে? অ্যাকচুয়ালি এইটা এখনকার নিয়ম অনুসারে একই শ্রেণীতে বলা হচ্ছে। সেই সময় সে কিন্তু কোনো অ্যাকুরেট এক্সাম্পল দিয়ে সে দেখাতে পারেনি, জাস্ট সে সূত্রটা প্রণয়ন করে। সে বলছে যে না, পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট যেখানে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা রয়েছে এমন 3টে মৌল যদি নিই এবং তাদের ভর দেখি, লিথিয়ামের ভর হচ্ছে কত? 7, সোডিয়ামের ভর হচ্ছে 23 এবং সোডিয়ামের ভর কত? সোডিয়ামের ভর হচ্ছে তোমার 39, যতদূর দেখলাম 39, ঠিক আছে? এই যে 3টে ভর, এদের 3টে ভর আমরা যদি গড় করি, ফার্স্টেরটা এবং লাস্টেরটা, এইটা এবং এইটা, এদের ভরের যদি গড় করি, অর্থাৎ গড় মানে কি 7 যোগ 39/2 করি, তাহলে এর যে মানটা বেরোবে সেই মানটা হচ্ছে মিডিলে যে মৌলটা রয়েছে তার ভরের সাথে সমান। এইটা ডোবের আইন বলেছিল। এবার ডোবের আইনের ত্রয়ী সূত্র যেটা রয়েছে, অ্যাকচুয়াল ত্রয়ী কেন বলছে? কারণ 3টে মৌল এখানে দরকার। ডোবের আইনের ত্রয়ী সূত্রতে 3টে মৌলের দরকার। 3টে মৌল নিলে তাদের ক্ষেত্রে প্রথম মৌলটা এবং শেষ মৌলটার যে ভরটা রয়েছে সে ভর যোগ করে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ গড় করলে মিডিলের মৌলটার ভরটা কিন্তু বেরিয়ে আসে। এটাই কিন্তু ডোবের আইন তার ত্রয়ী সূত্রেতে বলেছে। সূত্রটা আমরা একবার পড়ে নিই। বলছে রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা আছে এমন 3টে করে মৌলকে, অর্থাৎ রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা রয়েছে এমন 3টে করে মৌলকে যদি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো যায়, তাহলে এক একটা শ্রেণী গঠন করা হবে এবং মাঝের যে মৌলটা রয়েছে সেই মাঝের মৌলটা কি বলছে যে না, বাকি যে অন্য দুটো সদস্য রয়েছে, বাকি যে অন্য দুটো মানে তোমার মৌল রয়েছে তাদের ভরের যেটা গড় সেটা মিডিলটার সাথে সমান হয়ে যাবে। এটা হচ্ছে ডোবের আইনের ত্রয়ী সূত্র। আশা করছি ডোবের আইনের ত্রয়ী সূত্রটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র, ঠিক আছে? এটা কিন্তু ডোবের আইন প্রথম প্রচেষ্টা করেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি পর্যায় সারণী সে তৈরি করতে পারলো না, সে জাস্ট একটা উপসূত্র হিসেবে এটা দিল, ঠিক আছে? এরপরে নাটকে কি আসছে বলতো? নিউল্যান্ডস কিরকম বানাম বলতো? এই তো নিউল্যান্ডসের অষ্টক সূত্র, নিউল্যান্ডসের কিনা অষ্টক সূত্র। এই নিউল্যান্ডস তার অষ্টক সূত্রতে কি বলছে যে না, আমরা যদি কতগুলো মৌলকে নিই যাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো যায়, তাহলে সেক্ষেত্রে প্রতি অষ্টমতম মৌলের কি হয় না, ধর্মের সাদৃশ্যতাটা ঘটে। এর মানে কি, আমি এক্সাম্পলের সাহায্যে বললে হয়তো তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে এক্সাম্পলটা আমি একটু দেখি। দেখো, অষ্টম মৌল যেহেতু এখানে আরেকটা মৌল আসবে, ঠিক আছে? সেই হিসাবে 1 2 3 4 5 6 7, আচ্ছা 7টা রো, 1 2 3 4 5 6, এই হচ্ছে 7, ঠিক আছে? এবার এইভাবে কতগুলো হবে? আচ্ছা, এখান থেকে আরেকটা এরকম টেনে দিই, তাহলে কাজ আমাদের কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে হবে লিথিয়াম, আচ্ছা আমি অন্য কালি দিয়ে লিখি তাহলে হয়তো তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে, ঠিক আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, আচ্ছা এখানে ক্যালসিয়ামটা এক্সট্রা একটা দিয়ে দিই, ক্যালসিয়াম। তারপর হচ্ছে ব্রোমিন, অ্যালুমিনিয়াম, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন। দেখো এই যে সাজিয়ে নিলাম। এখানে যদি তোমরা দেখো তাহলে যে জিনিসটা বলছে অ্যাকচুয়ালি কে, নিউল্যান্ডস যেটা বলছে যে আমরা যদি কতগুলো মৌলকে নিয়ে একটা তাদের পারমাণবিক ভর অনুসারে শ্রেণী বানাই, ঠিক আছে, বা পারমাণবিক ভরের ক্রমানুসারে যদি সাজাই, তাহলে অষ্টমতম মৌলটা কি হবে, প্রথম যে মৌলটা ছিল তার সাথে ধর্মের সাদৃশ্যতা ঘটবে। মানে কি, আমি সহজে বোঝাই। দেখো এই হচ্ছে 1 নম্বর মৌল, ঠিক আছে? এই হচ্ছে 1 নম্বর, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, এই 7, তাহলে 8 নম্বর কি? এই হচ্ছে 8 নম্বর। তাহলে এখন নিউল্যান্ডস সে অষ্টক সূত্রে বলছে যে একটা শ্রেণীতে
তাদের পারমাণবিক ক্রমানুসারে যদি সাজাই, তাহলে 8 নম্বর মৌল যেটা আসবে, এই যে 8 নম্বর মৌল, এই 8 নম্বর মৌলটা প্রথম মৌলের সাথে ধর্মের সাদৃশ্যতা করবে, অর্থাৎ লিথিয়াম এবং সোডিয়ামের একই ধর্ম কিন্তু রয়েছে। আবার চলো গুনি, 9 নম্বর, 10 নম্বর, 11, 12, 13, 14, এই দেখো 15, এই হচ্ছে 15, এই হচ্ছে 15। তাহলে 8-এর পরে আবার 8 ঘর পরে 15 আসে। তাহলে এই শ্রেণীতে যারা অবস্থান করছে তারা একই ধর্মের সাদৃশ্যতা যুক্ত, এই শ্রেণীতে যারা রয়েছে তারা একই ধর্মের সাদৃশ্যতা যুক্ত, এটাই বলেছিল নিউল্যান্ডস। যদি আমরা এইটাই ধরি, তাহলে এর 8 নম্বর পরে কে রয়েছে, মানে 8 ঘর পরে এই ম্যাগনেসিয়াম রয়েছে, ঠিক আছে, যে কারণে বেরিলিয়ামের সাথে আবার ম্যাগনেসিয়ামের ধর্মের সাদৃশ্যতা রয়েছে। আশা করছি আমি জিনিসটা বোঝাতে পেরেছি। নিউল্যান্ডস কি বলেছিল তার অষ্টক সূত্রে? না, সে বলেছিল কোনো একটা মৌল যদি থাকে তার 8 নম্বর পরে, অর্থাৎ 7-এর পরে যে 8 নম্বর মৌলটা আসে তার সাথে প্রথম মৌলটার কি হবে, ধর্মের একটা সাদৃশ্যতা থাকবে। এবং তাদেরকে সাজানো হয়েছে কিভাবে, না তাদের পারমাণবিক ভরে ক্রমানুসারে সাজানো হয়েছিল। এইভাবেই তাদের ধর্মের সাদৃশ্যতা পাওয়া যাবে এবং একই কলামে যারা অবস্থান করছে তাদের ধর্ম কিন্তু একই হবে। চলো দেখি নিউল্যান্ডসের অষ্টক সূত্র কি বলছে, যে না কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়, অর্থাৎ প্রতি অষ্টম মৌল কি হয় না প্রথম মৌলটার ধর্মের পুনরাবৃত্তি ঘটে। আশা করি এক্সাম্পলের মাধ্যমে আমি এটা সহজে বোঝাতে পেরেছি। এরপরে নাটকে আমাদের মেন ক্যারেক্টার আসবে, যে হচ্ছে এই চ্যাপ্টারের মূল বক্তা, অর্থাৎ প্রথম যে কিনা কোনো অস্ত্র ছাড়াই নিজে নিজে একটা পর্যায় সারণী তৈরি করতে পারে, তার নাম হচ্ছে মেন্ডেলিভ। ঠিক আছে, তার নাম কি বলতো? তার নাম হচ্ছে মেন্ডেলিভ। সেই মেন্ডেলিভ যে সূত্র, যে পর্যায় সারণী আবিষ্কার করে, তার নামই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। ঠিক আছে, মেন্ডেলিভ তার পর্যায় সূত্রের মাধ্যমে পর্যায় সারণী কিন্তু তৈরি করে। সে তার পর্যায় সূত্রে কি বলছে, না সে তার পর্যায় সূত্রে বলছে, কি বলছে বলতো মেন্ডেলিভ তার পর্যায় সূত্রে? মেন্ডেলিভ তার পর্যায় সূত্রে বলছে বিভিন্ন মৌল তাদের ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো রয়েছে সেগুলো তাদের পারমাণবিক গুরুত্বের সঙ্গে পরস্পর সমানুপাতিক হয়ে থাকে। অর্থাৎ যত তাদের পারমাণবিক গুরুত্ব পাবে, পারমাণবিক ভর কিন্তু নয়, পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে, যত তাদের পারমাণবিক গুরুত্ব বাড়বে তত কি হবে না, পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভরই বলা যায়, অ্যাকচুয়ালি পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভরই, যত মানে চেঞ্জেস আসবে তত কি হবে, তাদের রাসায়নিক এবং যে ভৌত ধর্ম তার কিন্তু সাদৃশ্যতা দেখা যাবে। তার উপর ভিত্তি করে মেন্ডেলিভ কিন্তু তার পর্যায় সূত্র আবিষ্কার করেছিল। এবার সেই পর্যায় সূত্রের মাধ্যমে মেন্ডেলিভ তার পর্যায় সারণী তৈরি করেছিল। ঠিক আছে, মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটা একটা অতি প্রাচীন এবং পুরনো পর্যায় সারণী। তোমাদের স্ক্রিনে হয়তো পর্যায় সারণীটা শো করছে, মেন্ডেলিভের পর্যায় সারণীটা। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে সেখানে কিন্তু এক একটা কলামকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। মানে কিরকম, মানে এই যে এই হচ্ছে 1 নম্বর কলাম, সেটাকে আবার দুটো ভাগে মেন্ডেলিভ ভাগ করেছিল, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আবার বি। মানে আবার এই ধরো 2 নম্বর কলাম, সেটাকেও আবার 2 ভাগে ভাগ করা, এটা এ, এটা হচ্ছে বি। এবার সেটা 1-এর এ, এটা হচ্ছে 2-এর এ, এটা হচ্ছে 2-এর বি। এরকম ভাবে সে আবার ভাগ করেছিল। এটা ছিল প্রাচীন একটা পদ্ধতি। সেই প্রাচীন পদ্ধতির মাধ্যমে সে কি করেছিল, এই একটা তোমার পর্যায়ের ভেতরেই দুটো করে মৌলকে রাখতে পেরেছিল। এখানে একটা মৌল, এই যে এইভাবে মৌল রাখতে পেরেছিল। এইভাবে সে কিন্তু যে পর্যায় সারণীটা তৈরি করে, যেটা তোমরা স্ক্রিনের উপর শো করতে দেখলে। ঠিক আছে, এবার এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে কতগুলো রো এবং কতগুলো কলাম ছিল বলতো? সেক্ষেত্রে তোমরা যদি দেখো, পর্যায় ছিল কিন্তু কটা না, পর্যায় ছিল কিন্তু তোমার 7টা। আর শ্রেণী কতগুলো ছিল বলতো? এই শ্রেণী নিয়ে একটা বিভ্রান্তিমূলক জিনিস কিন্তু রয়েছে। সেখানে কেউ বলে 9টা, আবার কেউ বলে 9টা না 8টা। ঠিক আছে, এবার 9টা কেন? 9টা কারণ পুনর্সংস্করণে 9টা, কারণ সেখানে তোমাদের ওই যে লাস্টের যে ঘরটা, 18 নম্বর শ্রেণীটা, সেটা সংযোজন করা হয়েছিল। কারণ মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করছে সেই সময় উনি কিন্তু ওই জায়গাটা লিখতে পারেনি, কারণ সেই সময় নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়নি। 18 নম্বর শ্রেণীর দিকে যদি তোমরা দেখো, ওখানে কিন্তু কে কে রয়েছে 18 নম্বর শ্রেণীতে? রয়েছে কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন এবং রেডন, তারা কিন্তু অবস্থান করছে। কিন্তু মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করছে সেই সময় ওইগুলো আবিষ্কার হয়নি, যে কারণে তাদের স্থান আর মেন্ডেলিভ দিতে পারেনি। তার তো কোনো দোষ নেই, কিন্তু পরিমার্জিত সংস্করণে সেখানে কিন্তু এগুলো ভরে দেওয়া হয়েছিল। এবার শুধুমাত্র তাই করেনি, মেন্ডেলিভ এতটা চালাক ছিল এবং এতটা বুদ্ধি ছিল, সে কিন্তু স্ক্যান্ডিয়ামের সংকেত কি হয় না, স্ক্যান্ডিয়ামের সংকেত হয় এসসি। স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম মানে হচ্ছে জি না, হ্যাঁ। আর জার্মেনিয়াম মানে কি বলতো? জার্মেনিয়াম জেই। এই যে 3টে মৌলর নাম তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি লিখেছি, এই মৌলগুলোকে মেন্ডেলিভ তার যে পর্যায় সারণী রয়েছে সেখানে ফাঁকা দিয়ে রেখে গেছিল। মানে কি, মানে এই 3টে মৌল
তখনও আবিষ্কার হয়নি, কিন্তু মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে এই তিনজনের জায়গা ফাঁকা রেখে গেছিল। অর্থাৎ এই তিনজনের জায়গায় অন্য কাউকে বসতে দেয়নি। সে জানতো এমন কোনো মৌল আবিষ্কার হতে পারে যে জায়গা জায়গা যারা কিন্তু এই জায়গাটা পূরণ করে দিতে পারে, এবং অনিবার্যকালে পরবর্তীকালে এই তিনটে মৌল আবিষ্কার হওয়ার পরে সেই তিনটে জায়গা দখল করে নেয় এবং মেন্ডেলিভ তার ভবিষ্যৎবাণী পূর্ণ করে। যে কারণে মেন্ডেলিভের এটা আবিষ্কৃত ভবিষ্যৎবাণী হিসাবে গণ্য করা হয়। কোশ্চেনে এই কোশ্চেনটা তোমরা ফার্স্ট ইউনিটে অবশ্যই পেতে পারো, যে মেন্ডেলিভ তার ভবিষ্যৎবাণীতে যে তিনটে মৌলের জন্য ফাঁকা স্থান রেখে গিয়েছিল সেই তিনটে মৌল কি কি তোমরা সেখানে লিখে দেবে, স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম। ঠিক আছে, অবশ্যই তাই। এই ছিল মেন্ডেলিভ সংক্রান্ত আলোচনা। মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, এই বেশ কিছু জেনারেল কথা তোমরা মনে রাখতে পারো। এরপরে চলে আসে আধুনিক পর্যায় সারণীর প্রবক্তা। আধুনিক পর্যায় সারণী কি করেন না, বোর কিন্তু আধুনিক পর্যায় সারণী তৈরি করার প্রচেষ্টা করেন। কিভাবে না, তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। যখন তার ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত আলোচনা আসলো তখন সেখান থেকে কি হয় না, নতুন যে পর্যায় সারণী সেটা প্রবর্তন করার কথা আসে। তাই অনেক সময় আধুনিক পর্যায় সারণীকে বোরের পর্যায় সারণীও বলা হয়, যেটা অনেকেই জানে না। অনেকেই কিন্তু জানে না যে আধুনিক পর্যায় সারণীকে বোরের পর্যায় সারণী বলা হয়। তোমাদের কোশ্চেনে যদি দেয় বোরের পর্যায় সারণীতে কয়টা শ্রেণী কয়টা পর্যায় ছিল, তোমরা কিন্তু আধুনিক পর্যায় সারণীরই শ্রেণী এবং পর্যায়টা লিখে দিলেই কাজ শেষ। এটা অনেকেই পারবে না। আর কিন্তু বোরের আগে একজন চেষ্টা করেছিল, সেটা হচ্ছে মোজলে। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন পাবে মোজলের পরীক্ষাটি লেখো, সেই মোজলের পরীক্ষাটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোজলে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কের উপর, আচ্ছা আমি একটা এখানে কটা মিস করে গেছি, সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী ছিল পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, কিন্তু আধুনিক পর্যায় সারণীটা যেটা গঠন করা হয় সেটা পরমাণুর ভর বা পরমাণু ভর বলছি, পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে। অর্থাৎ পরমাণু 1 2 3 4 করে নাম্বারিং করে পরপর সাজানো হয়, তার উপর ভিত্তি করে এটা গঠন করা ছিল। তাদের ভরের উপর গঠন করে নয়, তাদের ক্রমাঙ্কের উপর ভিত্তি করে। ঠিক আছে, চলো এবার তাহলে মোজলের পরীক্ষাটা তোমরা বই থেকে একবার পড়ে নেবে, জাস্ট রিড। ওটা অত ইম্পর্টেন্ট ব্যাপার নয়, একটুখানি পড়ে নিলেই কাজ শেষ, ওটা পড়ে নেবে। এবার দীর্ঘ যেটা পর্যায় সারণী, অর্থাৎ নতুন যে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী বলা হয়, দীর্ঘ পর্যায় সারণী বলা হয়, বোরের পর্যায় সারণী বলা হয়। আমি অনেকগুলো নাম বলে দিলাম, যে কোনো নাম ধরে কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি বলতে পারি আধুনিক পর্যায় সারণী বলি। চলো ঠিক আছে, এটা আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীতে ঠিক আছে কটা পর্যায় এবং কটা শ্রেণী ছিল সেই সম্পর্কে আমরা জানবোই। পর্যায় ছিল কটা বলতো? পর্যায় কিন্তু রয়েছে 7টা। ছিল বলছি কেন, এটা এখনো রয়েছে। তবে আমি একটা সত্যি কথা বলি, আধুনিক পর্যায়ের সারণীও কিন্তু ত্রুটিপূর্ণ, মানে তাতেও কিন্তু ত্রুটি রয়েছে। পরবর্তীকালে অবশ্যই এমন কেউ আসবে আমাদের মধ্যে থেকে, হয়তো তোমরাও আসতে পারো, যে পর্যায় সারণীকে সংশোধন করতে পারে। পর্যায় সারণীতে এখনো বেশ কিছু ত্রুটি কিন্তু রয়েছে, যেগুলো ছোটখাটো কিন্তু মাঝে মাঝে চোখে পড়ে, যেটা আমি হয়তো পড়াতেও পারি। তোমাদের সিলেবাসে হয়তো নেই পর্যায় সারণীর ত্রুটি কি, সেখানে পর্যায় সারণীর বেশ কিছু ত্রুটি পয়েন্ট কিন্তু রয়েছে, যেগুলো আমি দেখাতে পারি। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও যে পর্যায় সারণীর ত্রুটিগুলো দেখাও। এটা কিন্তু রাজ একটা। ঠিক আছে, চলো, পর্যায় রয়েছে 7টা। আর শ্রেণী কটা রয়েছে বলো তো? শ্রেণী কিন্তু রয়েছে 18টা। ঠিক আছে, তাহলে 7টা পর্যায় এবং 18টা শ্রেণী রয়েছে আধুনিক পর্যায় সারণীতে। ঠিক আছে, এইবার এই যে এক একটা তোমার গ্রুপ বা যে শ্রেণী রয়েছে, এই গ্রুপ বা শ্রেণী, সেগুলো তোমরা স্ক্রিনে আবারও শো করছো আধুনিক পর্যায় সারণীটা। এই আধুনিক পর্যায় সারণীতে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 18 পর্যন্ত কিন্তু মৌলগুলো রয়েছে। এই 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে আলাদা আলাদা মৌল কিন্তু অবস্থান করছে। 1 নম্বর শ্রেণীতে অবস্থান করছে ক্ষার ধাতু, 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, তাহলে এবার এদেরকে এমন কেন বলা হচ্ছে এবং কারা কারা এই শ্রেণীগুলোর মধ্যে পড়ছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। কিন্তু তার আগে আমি দেখে নিই ভিডিওটা কতটা লং হলো, না হলে মুশকিল। আচ্ছা, ভিডিও কিন্তু তোমাদের 21 মিনিটের হয়ে গেছে। ভিডিও লং হয়ে গেলে আমার আবার পোস্ট করতে একটু মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি তোমাদের আবার এটাও ভাবো তোমরা একবারে বেশি দেখে ফেলে তোমাদের কিন্তু মুশকিল হয়ে যেতে পারে। সেই হিসাবে চলো আজকের যে পর্যায় সারণীতে 1 নম্বর পর্যায় 1 নম্বর শ্রেণীটা রয়েছে, সেই 1 নম্বর শ্রেণীতে কারা পড়ছে সেটা আমরা দেখে নিই। এত দিয়ে হয় আজকে থাক। ঠিক আছে, 1 নম্বর শ্রেণী, শ্রেণী না লিখে গ্রুপ লিখি। ঠিক আছে, 1 নম্বর গ্রুপ। এবার এই 1 নম্বর গ্রুপকে কি বলা হচ্ছে না, ক্ষারীয় বলবো না, ক্ষার ধাতু বলতে পারি। ক্ষার ধাতু, ক্ষারীয় ধাতু না, ক্ষার ধাতু বলি। ঠিক আছে, ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলছে পরে দেখি, আগে দেখি কারা পড়ছে। এর মধ্যে পড়ছে হিলিয়াম, না হিলিয়াম কেন, হিলিয়াম কেন পড়বে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম কি এফএস হয় নাকি, না এফ আর। ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা কিন্তু 1 নম্বরের মধ্যে পড়ছে। ভালো কথা। ঠিক আছে, আচ্ছা এদের আমি ইয়েটাও লিখে দিই। এর হচ্ছে 3 হয়, এর হচ্ছে 11 হয়। পটাশিয়ামের ক্ষেত্রে হয় 19, রুবিডিয়ামের ক্ষেত্রে তোমাদের হয়ে যায় 37। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। পারমাণবিক ক্রমাঙ্ক মানে কি বলতো,
পারমাণবিক ক্রমাঙ্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওদের কতগুলো ইলেকট্রন বহিস্থ কক্ষে থাকে, অথবা প্রোটন সংখ্যা কত সেটাও বলা যায়। অ্যাকচুয়ালি একটা গোপন কথা হচ্ছে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান হয়। এখানে যেটা দেখবে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। কোশ্চেনে যদি এরকম দিয়ে দেয়, ধরো আমি এটা এখনই বলে দিই, লিথিয়াম 3, যদি তোমাদের বলে যে প্রোটন সংখ্যা কত বা ইলেকট্রন সংখ্যা কত, তাহলে এইটাই, এই যে তিনটে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, ঠিক আছে, বা ইলেকট্রন সংখ্যা বলা যায়, ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই 1 নম্বর শ্রেণীতে এই যে যারা পড়ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদেরকে ক্ষার ধাতু বলা হয়। কেন বলো তো? কারণ এরা হচ্ছে ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। এদের এই যে ধাতুগুলো, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি ক্ষার বা বেসিসিটি অ্যাকচুয়ালি হয়। এবার এরা ক্ষার ধাতু কেন? কারণ অ্যাকচুয়ালি এরা কি করে বলতো, ইলেকট্রন ত্যাগ করতে পারে। কেন ইলেকট্রন ত্যাগ করতে পারে? অষ্টক পূর্তির কারণে। আমি এর আগে আয়নীয় এবং সহযোজী বন্ধনের চ্যাপ্টারটা ক্লোজ করেছি, সেখানে অষ্টক পূর্তি কি সেটা আমি বলেছি। অষ্টক পূর্তি মানে ওই যে শেষ কক্ষে 2 অথবা 8টা ইলেকট্রন, 2 অথবা 8টা ইলেকট্রন রাখার প্রবণতা। দেখো লিথিয়ামের রয়েছে 3টি ইলেকট্রন রাষ্ট্রকক্ষে, একটা বের করে দিলেই অষ্টপূর্তি হয়। এর রয়েছে 11টা, একটা বের করে দিয়ে অষ্টপূর্তি হয়। এর রয়েছে 19টা, একটা বের করলে অষ্টপূর্তি হয়। সেই জন্য এদের অষ্টপূর্তি করার জন্য বা দ্বৈতপূর্তি করার জন্য ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে। তাহলে 1 নম্বর শ্রেণীতে কারা পড়ছে? ক্ষার ধাতু পড়ছে। কারা কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। কোশ্চেন আসতে পারে ক্ষার ধাতুগুলো কোন শ্রেণীতে অবস্থান করছে এবং ক্ষার ধাতুগুলোর নাম লেখো। তখন তোমরা সংকেত আকারে এই যে সংকেতগুলো আমি দিয়ে দিচ্ছি, নাম তো তোমরা জানো, এটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। চলো আজকে এত পর্যন্তই থাক, নাহলে আবার বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো এতদূর তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো। পর্যায় সারণী আমি চেষ্টা করবো সহজেই আনার, এত সহজে বোঝানোর চেষ্টা করবো যে পর্যায় সারণী জানো তোমাদের কাছে জলের মতো মনে হয়। চলো আজকে 1 নম্বর গ্রুপ দেখলাম, পরের দিন অন্য গ্রুপগুলো নিয়ে আমি আসছি। টাটা, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজ এই পর্যন্তই রইলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।